আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের ভূগোল বিষয় প্রথম অধ্যায়ের মধ্যে যে ভাগগুলো রয়েছে তারই পৃথিবীর অভ্যন্তর ভাগ। ঠিক আছে, এই যে পার্টটা রয়েছে এখান থেকে আজকে আমি তোমাদের কতগুলো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্য থেকে অনেক রকম প্রশ্ন হতে পারে, কিন্তু যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই প্রশ্নগুলোই এই পর্বে আলোচনা করব। যেমন দেখো, তোমাদের এই যে পৃথিবীর অভ্যন্তরভাগে প্রথম যে কোয়েশ্চেনটি আমি রেখেছি, সর্বাপেক্ষা ভারী ভূস্তর কোনটি? 4টে করে অপশান থাকবে তোমাদের, যেমন থাকবে শিলামণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক এবং কেন্দ্রমণ্ডল। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রমণ্ডল। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে সর্বাপেক্ষা ভারী যে ভূস্তর কেন্দ্রমণ্ডল। 2 নম্বর প্রশ্ন, সর্বাপেক্ষা হালকা ভূস্তর। এতক্ষণ ভারী জানলাম, তাহলে এবারে হালকা। দেখো এখানেও 4টে অপশন, শিলামণ্ডল, গুরুমণ্ডল, শিয়াল আর কেন্দ্রমণ্ডল। সব থেকে হালকা যে পার্ট সেটা হচ্ছে শিয়াল, অপশন গ কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তর করবে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত? উত্তর করবে 13 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 4 দাগে ক হয়ে যাবে সঠিক উত্তর। 5, কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত কিলোমিটার? এবার কিন্তু কেন্দ্রমণ্ডলের গভীরতা জানতে চাইছে, গড়ে কত করবে? 3480 কিলোমিটার। এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা। অপশানগুলো দেখো সব কিন্তু কাছাকাছি প্রায় রয়েছে, দেখে ঘাবড়ে যাবে না, তাই অবশ্যই এগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। 3480 কিলোমিটার। নেক্সট, শিলামণ্ডলের গড় গভীরতা, তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 33 কিলোমিটার শিলামণ্ডলের যে গড় গভীরতা রয়েছে। এবার তাহলে গুরুমণ্ডল কত? গুরুমণ্ডলের গড় গভীরতা কিন্তু 2891 কিলোমিটার। ঠিক আছে, 2891 কিলোমিটার। ভূ অভ্যন্তরে স্বল্প গতিবেগ সম্পন্ন যে অঞ্চল সেটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, আর কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে। দেখো তোমাদের এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে, এবার এখানে কোনো 4টে করে অপশান রাখিনি, শুধুমাত্র প্রশ্ন এবং তার যে উত্তর শুধু সেটুকুই রাখা হয়েছে। পরবর্তীতে তোমাদের টেলিগ্রামে যে আমি প্র্যাকটিস সেটগুলো দেব, সেগুলো তোমরা 4টে করে অপশান পাবে, তার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে পারবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিফেসিমা নামে পরিচিত অন্তঃকেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের প্রধান দুটি উপাদান, একটা হচ্ছে নিকেল আর হচ্ছে লোহা। সীমা গঠনকারী মূল দুটি উপাদান, সীমা সিলিকন আর হচ্ছে ম্যাগনেসিয়াম। দেখো সীমা হচ্ছে SiMa, ঠিক আছে, Ma। তাহলে এই Siতে হচ্ছে সিলিকন আর Ma এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে তোমাদের এখানে আমি একটা কোয়েশ্চেন রাখি, ঠিক আছে, HW, যেটা হচ্ছে যে সিয়াল এই গঠনকারী মূল দুটো উপাদান কী কী? সিয়াল SiAl, ঠিক আছে, এই দুটো কী হবে? Al এ বোঝাই যাচ্ছে কি অ্যালুমিনিয়াম, আর Si থেকে তাহলে কী হবে? এটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা দ্বারা রেখা দেখা যায়? মোহ বিযুক্তি রেখা। এবার কতগুলো বিযুক্তি রেখা সম্পর্কে আমরা জানবো, যেমন একটা জানলাম ভূত্বক আর গুরুমণ্ডল, এর মধ্যে মোহ বিযুক্তি রেখা। নেক্সট, শিয়াল আর সীমা, যেটা একটু আগে বলছিলাম, এর মধ্যে কোন বিযুক্তি রেখা? কনরাড বিযুক্তি রেখা। শিয়াল আর সীমার মধ্যে কনরাড। বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল, এর মাঝে কোন বিযুক্তি রেখা দেখা যায়? এর মধ্যে লেম্যান বিযুক্তি রেখা, লেম্যান, ঠিক আছে, বা কোথাও দেখবে লে হ ময়জফ লাগা দন্ত না, মানে এরকম লেহম্যান এরকমও লেখা থাকবে, বা লেম্যান বিযুক্তি রেখা। ওকে, নেক্সট, দেখো পর্ব ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, ওকে, আর সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে 16 নম্বর, ভূত্বক গঠনকারী প্রধান ভৌত উপাদান। এখানে উত্তর করবে হচ্ছে অক্সিজেন। আর ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর গড় ব্যাসার্ধ 6371 কিলোমিটার। বিশ্বের গভীরতম স্বর্ণখনি যদি বলে কোন দেশে, এটা লিখবে দক্ষিণ আফ্রিকা, এটা হচ্ছে বিশ্বের গভীরতম স্বর্ণখনি। মহাদেশগুলি মূলত কোন শিলায় গঠিত?
এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। গ্রানাইট শিলায় কিন্তু মহাদেশগুলো মূলত গঠিত। পৃথিবীর কেন্দ্রের গড় উষ্ণতা 5150 ডিগ্রি। মহাসাগরীয় ভূত্বক মূলত কোন শিলায় গঠিত? আগেরটা জানলাম মহাদেশীয়, এটা হচ্ছে মহাসাগরীয়, যেটা ব্যাসাল্ট শিলায় গঠিত। পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ গুরুমণ্ডল অধিকার করে? কত শতাংশ? 83% বা 83%। পৃথিবীর মোট ভরের কত শতাংশ গুরুমণ্ডল অধিকার করে বলতে পারবে? উত্তর হচ্ছে 68%। হ্যাঁ, আর পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ কেন্দ্রমণ্ডল অধিকার করে? এটা হচ্ছে 18%। ভালো করে দেখো, দুটো প্রশ্ন। একটা হচ্ছে পৃথিবীর মোট যে ভর, সেই ভরের কত শতাংশ গুরুমণ্ডল দখল করে রয়েছে বা অধিকার করে, এটা 68। আর যদি বলে মোট যে আয়তন পৃথিবীর, তার কত শতাংশ কেন্দ্রমণ্ডল অধিকার করে, সেটা হচ্ছে 18%। ঠিক আছে, নেক্সট। অ্যাস্ট্রোস্ফিয়ার নামকরণটি করেছেন কে? ব্যারেল। পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত প্রাচীনতম যে মতবাদ, সেটা হচ্ছে বুফনের মতবাদ। পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত যে আধুনিক তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব। সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা হয় হচ্ছে 16 কিলোমিটার। 16 কিলোমিটার। নেক্সট হচ্ছে কোলা উপদ্বীপের যে খনন কার্য, এটা করা হয়েছিল হচ্ছে কবে স্থাপিত হয়েছে, মানে কোথায় স্থাপিত হয়েছে? সেটা হচ্ছে 1970 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোলা উপদ্বীপের যে খনন কার্য করা হয়েছিল 1970 খ্রিস্টাব্দে। আর ভারতে যে প্রথম সেসমোলজিক্যাল স্টেশন কোথায় স্থাপিত হয়েছে? সেটা হচ্ছে লাটুর। যদি বলে লাটুর কোথায়, সেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। বর্তমান ভারতে মোট যে সেসমোলজিক্যাল স্টেশন রয়েছে কটা? অ্যান্সার 115টি রয়েছে, 115টি। ওকে। একটা বড় ভূমিকম্পের আগে ঘটতে পারে এমন ছোট ছোট কম্পনকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ফোরশক। দেখবে যখন বড় ভূমিকম্প হয় তার আগে একটু ছোট ছোট কম্পন হয়, হালকা অনুভূতি পাওয়া যায়, তো তাকে বলা হচ্ছে ফোরশক। ঠিক আছে, নেক্সট। তোমরা কমেন্টে জানাও যে ভূমিকম্পের যে তীব্রতা মাপা হয় কোন স্কেলে, ঠিক আছে, বা কোন যন্ত্রের সাহায্যে, এটা একটু জানাও। নেক্সট, কোন অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ শক্তিতে পৌঁছায়? কোন অবস্থানে? ভূমিকম্পের কেন্দ্রের উপরিপৃষ্ঠে। গৌণ তরঙ্গ শিলাকে কিভাবে আন্দোলিত করে? অনুভূমিকভাবে আন্দোলিত করে। পি তরঙ্গ প্রবাহিত হয়, উত্তর হচ্ছে সকল ভূস্তরের মধ্য দিয়ে। পৃথিবীর কোন অংশ দিয়ে এস তরঙ্গ চলাচল করতে পারে না? বহিঃ কেন্দ্রমণ্ডল। এই যে তরঙ্গ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, যেমন এস তরঙ্গ, পি তরঙ্গ, এল তরঙ্গ। ঠিক আছে, তো এস তরঙ্গের মধ্য দিয়ে কিন্তু মানে তরঙ্গ চলাচল করতে পারে না। আর ভূকম্প কেন্দ্র থেকে আগত যে তরঙ্গ সর্বপ্রথম ভূপৃষ্ঠে লিপিবদ্ধ হয়, ওটা হচ্ছে পি তরঙ্গ। তাহলে যদি বলে যে কোন ভূমিকম্প তরঙ্গ আলোক তরঙ্গের মতো গমন করে? এস তরঙ্গ। আচ্ছা, সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন যে তরঙ্গ, দেখো সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন তোমাদের তিনটে তরঙ্গের কথা আমি বললাম, যেমন পি তরঙ্গ, এস তরঙ্গ আর হচ্ছে এল তরঙ্গ। এর মধ্যে পি তরঙ্গ হচ্ছে সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন তরঙ্গ। ওকে, বাকি দুটো কিন্তু হবে না। নেক্সট, ভূমিকম্পের তরঙ্গগুলির মধ্যে যেটা সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ, সেটা হচ্ছে পি তরঙ্গ। দেখো, এটা সবথেকে ছোট, আবার কিন্তু সবথেকে দ্রুতগামী। ওকে, তো কোন ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে না? সেটা হচ্ছে এস তরঙ্গ। আর এই যে তিনটে তরঙ্গ, যেটা হচ্ছে একটা এস, এল, আর একটা হচ্ছে কি বললাম, পি তরঙ্গ, তাই তো? তো এই তিনটে তরঙ্গের দেখবে প্রশ্ন হতে পারে এখান থেকে যে কোন ধরনের ভূমিকম্প তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আর স্থায়িত্বটা বেশি হয়। তখন কি করবে? তখন করবে যে এল তরঙ্গ। ঠিক আছে, এল তরঙ্গকে কি বলে? যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় এল তরঙ্গকে পৃষ্ঠ তরঙ্গ বলে। দেখো, তোমরা কিন্তু ওখানে অবশ্যই অপশান পাবে, অপশান যেটা পাবে সেখানেই কিন্তু তোমরা অ্যান্সার করবে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে পদার্থ সমূহের যে ঘনত্ব বৃদ্ধি পায়, সেই ঘনত্বটা হচ্ছে বৃদ্ধি পায়। আর সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা হয় কত? 16 কিলোমিটার, যেটা আগে একটা রিপিট করেছি। তো প্রিয় বন্ধুরা, দেখো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।